হাই বন্ধুরা, কি ভালো আছো তো? কি মনে হচ্ছে যে আস্তে আস্তে চাপ বাড়ছে, তাই না? হ্যাঁ, জীবনে একবারই প্রেশার বা চাপ নিচ্ছি আমরা, সারা জীবনের জন্য নয়, সারা জীবন অর্থাৎ সারা জীবন আরাম আয়েশে কাটাবো। এই ইন্টারন্যাশনাল ভাষাটি আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিগণিত করব সবার সামনে। এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ। বন্ধুরা, আজকে নতুন একটা অধ্যায়, নতুন একটা এপিসোড নিয়ে এসেছি। দেখো, আমাদের লেখা আছে আলোচ্য বিষয় ডামি সাবজেক্ট। বানানটা দেখো, DUMMY বা MMY, ডামি সাবজেক্ট। ব্র্যাকেটে লেখা আছে ছদ্মবেশী কর্তা, ছদ্মবেশী কর্তা, ডামি সাবজেক্ট। দেখো, ডামি সাবজেক্টে কি জিনিস, এখানে কি বলা হয়েছে দেখো, যে কর্তাগুলো নিজে নিজে চলাফেরা বা নড়াচড়া করতে পারে না। হ্যাঁ বন্ধুরা, কথাটা ক্যাচ করো। যে সাবজেক্ট বা কর্তাগুলো নিজে নিজে চলাফেরা বা নড়াচড়া করতে পারে না, এমনকি অনুভূতি প্রকাশেরও ক্ষমতা নেই, ঠিক সেই সকল সাবজেক্টগুলোকেই ডামি সাবজেক্ট বলে। আবারও সংজ্ঞাটা দেখো, যে কর্তাগুলো নিজে নিজেই চলাফেরাও করতে পারবে না, নড়াচড়াও করতে পারবে না, এমনকি অনুভূতি প্রকাশেরও ক্ষমতা নেই। অর্থাৎ মানুষের জীবনে, মানুষের দৈনন্দিন জীবনে সত্যিই উপকার করবে, প্রতিদিনের জীবনে উপকার করে, কিন্তু কখনো বলে না আমি যে এত খাটলাম, এত যে পরিশ্রম করলাম তোমাদের জন্য, আমাকে একবেলা খেতে দাও, এক মুঠো ভাত দাও, একটু মাংস পোলাও দাও। এই ধরনের অনুভূতি কখনো প্রকাশ করে না, অথচ নিরলসভাবে তারা পরিশ্রম দিয়ে আসে। তেমনি দেখো কিভাবে এই উদাহরণটা কেমন হতে পারে, দেখো যেমন আমরা বলতে পারি কাকতাড়ুয়া। হ্যাঁ, এই জিনিসটা এক এক অঞ্চলে এক একভাবে ব্যবহৃত হয়ে থাকে। অঞ্চল ভেদে এটাকে আমরা বিভিন্ন নামে আখ্যায়িত করে থাকি। যেমন মনে করো যে গ্রামের কিছু মানুষ অনেক বড় আঙিনা থাকে, এই আঙিনাটা ফেলে না রেখে অনেকে চিন্তা করে আজকাল তো সব বিষে পরিপূর্ণ হয়ে গেছে, আমরা নিজেরাই একটু শাকসবজি উৎপাদন করি না কেন, বিক্রির উদ্দেশ্যে নয়, নিজেরা খাবার উদ্দেশ্যে। সেজন্য কি করে, আঙিনার কিছু একটা অংশ নিজেরাই খোঁড়াখুড়ি করে বীজ এনে বীজ ফেলায়, শাকসবজির বীজ ফেলায়। এই শাকসবজির বীজগুলো যে ফেলায়, তখন কি করে, পাখিরা এসে বীজগুলো খুঁটিয়ে খুঁটিয়ে খেয়ে ফেলে। এজন্য এখন অল্প একটু সবজি বাগান করেছি, যে নিজেরা টাটকা জিনিসটা খাবো বলে। আমাদের তো কমার্শিয়াল কোনো ভিউ নেই, বিক্রির কোনো উদ্দেশ্য নেই। তাহলে আমরা এই এই ছোট্ট একটু সবজি বাগান, এটা দেখাশোনা করার জন্য কি কোনো একটা আবার বাইরের লোক রাখবো? সে তো আবার বেতনভুক্ত হবে, তাকে ভরণ পোষণ দিতে হবে, সে বিরাট ব্যাপার। অথচ সবজি উৎপাদন থেকে আমরা সবজি হয়তো বা প্রোডাকশন করতে পারবো মার্কেট প্রাইসে 100 বা 200, সর্বোচ্চ 300 টাকা, কিন্তু সারাদিনে একটা শ্রমিকের শ্রম বিক্রির বিনিময়ে আমাকে পেমেন্ট করতে হবে 500 টাকা। তাহলে একটা বিরাট ব্যাপার। কখনো গৃহস্থ বা বাড়িওয়ালা তো লস করতে চাইবে না। এই জন্য বিকল্প একটা বুদ্ধি কি করে, ছেঁড়া জামা বাঁশের লাঠি দিয়ে একটি মাটির হাঁড়িতে চুনকালি মেখে মুখোশ একটা বানিয়ে দেয়। এই জন্যই বলি অঞ্চল ভেদে এটাকে কেউ বলে ভূতি, কেউ বলে হাও, বইয়ের ভাষায় হচ্ছে কাকতাড়ুয়া। সে কিন্তু প্রতিদিন হাত পা নাড়াচাড়া করে, মনে হচ্ছে হাত পা নাড়াচাড়া করে, আর পাখিগুলো ভাবছে ওখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। আসলে কি সে মানুষ? অবশ্যই মানুষ নয়, কিন্তু নিত্যদিনের আমাদের একটা উপকার করছে। কি উপকার করছে? ওই ভয়ে পাখিরা কিন্তু আর খেতে পারে না, অর্থাৎ বীজগুলো বেঁচে যাচ্ছে, আমাদের সবজি বাগানও ঠিক থাকছে। তাহলে এই মানুষটাকে, এই কাকতাড়ুয়াকে আমরা একটা ডামি সাবজেক্ট বলতে পারি বা ছদ্মবেশী কর্তা বলতে পারি। আবার দেখো যেমন হিসেবে দাঁড়া করা হয়েছে টিভি অ্যান্টিনা, টেলিভিশনের অ্যান্টিনা। টেলিভিশনের পিছনে যে অ্যান্টিনা থাকে, সেই অ্যান্টিনাটা না লাগালে আমরা ছবিটাকে ক্লিয়ার দেখতে পাই না, আবার যখন লাগিয়ে দেই তখন একদম ক্লিয়ার দেখি। তাহলে টিভির অ্যান্টিনা কি কখনো বলছে আমি এত ঘন্টা সার্ভিস দিলাম, তোমাকে নাটক দেখাইলাম, তোমাকে সিনেমা দেখাইলাম, তোমাকে ক্রিকেট খেলা দেখালাম, এর বিনিময়ে আমাকে কিছু খেতে দাও, এ কথা কি বলে? অবশ্যই বলে না। তাহলে বুঝতে পারছো, এই কর্তাগুলোকে আমরা বলে থাকি ডামি সাবজেক্ট। এখন হয়তোবা বলতে পারো, স্যার এটার সাথে কি প্রাসঙ্গিকতা আছে আমাদের ইংরেজি ভাষাটার?
হ্যাঁ এটা আছে, একেবারেই অমূলক নয়। আসলে জাস্ট এই সংজ্ঞাটা দিয়ে একটা জোক বা তামাশা করা হলো এজন্যই যে যেন তোমরা গোড়া থেকে বুঝতে পারো ডামি সাবজেক্ট আসলে বিষয়টা কি, হোয়াট ইজ ডামি সাবজেক্ট। এবার দেখো আমরা আস্তে আস্তে সেই বইয়ের কাছে পৌঁছে যাচ্ছি। লক্ষ্য করো, শুধু মনোযোগী হও। কি বলবো দেখো, লেখা আছে ডামি সাবজেক্ট মোট দুই প্রকার। এখন বলবো হয়তো স্যার একেবারেই তো কাকতারুয়া টিভি এন্ট্রি না, আবার ফের যদি এর দুই প্রকার বের হয় বড় মুশকিল। না, মুশকিলের কিছু নয়। এ দেখো ডামি সাবজেক্ট দুই প্রকার। হ্যাঁ, ডামি সাবজেক্ট বা ছদ্মবেশী কর্তাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা এই নম্বরে আমরা বলছি ইন্ট্রোডাক্টরি দেয়ার, দেয়ার একটা ডামি সাবজেক্ট। আবার দেখো বি নম্বরে বলা হয়েছে প্রিপ্যারাটরি ইট, ইট একটা ডামি সাবজেক্ট। এখন কি বলা হলো দেখো, উল্লেখ্য যে ইন্ট্রোডাক্টরি ও প্রিপ্যারাটরি উভয় শব্দের অর্থই পরিচয় দানকারী। ইন্ট্রোডাক্টরি মানেও পরিচয় দানকারী, প্রিপ্যারাটরি মানেও হচ্ছে পরিচয় দানকারী। তাহলে একদিকে দেখো দেয়ারকে বলা হচ্ছে ডামি সাবজেক্ট, ইটকে বলা হচ্ছে ডামি সাবজেক্ট, আবার দেখো এদের অন্য একটা নাম পাওয়া যাচ্ছে পরিচয় দানকারী। অর্থাৎ ইংলিশে আমরা বলতে পারি প্রিপ্যারাটরি অথবা ইন্ট্রোডাক্টরি। এবার দেখো আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করব, এই দেয়ারকে ইংলিশ সেন্টেন্সে কিভাবে ট্রান্সলেশনে আমরা এটাকে অ্যাপ্লাই করব তার একটা প্রমাণ আমরা দিচ্ছি। দেখো প্রসঙ্গ ইন্ট্রোডাক্টরি দেয়ার, প্রসঙ্গ ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেখো বন্ধুরা এখানে কি বলা হলো, কোন কোন বাংলা বাক্যের ইংরেজিতে, অর্থাৎ কোন ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করার সময় আমরা দেয়ারকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। দেখো এখানে শর্ত দিছে, শর্তগুলো কি কি এটা মনে রাখার চেষ্টা করতে হবে। নাম্বার ক, ক নাম্বার কন্ডিশন বা শর্ত বলা হলো যেসব বাক্যে সাবজেক্ট বা কর্তা থাকবে না, অর্থাৎ সাবজেক্ট বা কর্তা খুঁজে পাওয়া যাবে না। আমরা ইতিপূর্বে প্রিভিয়াস যে এপিসোডগুলো আছে সেখানে আমরা শিখেছি খুব সহজে সাবজেক্ট বের করার উপায়টা কি। আমরা জানি ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যে ওয়ার্ডটা বের হয়ে আসে তাকেই আমরা সাবজেক্ট বা কর্তা বলি। তাহলে কি হলো, দ্যাট মিন্স এটাই দাঁড়ালো যে বাক্যের মধ্যে কে দিয়ে প্রশ্ন করলে কিন্তু আর উত্তরটা পাওয়া যাবে না, যদি পাওয়াই যায় তাহলে তার দেয়ার আসবে না। ভেরি সিম্পল। খ নাম্বার বলেছে দেখো খ কি বলেছে,
বাক্যের অবজেক্ট বা কর্মটি, বাক্যে যে অবজেক্ট বা কর্মটি থাকবে অবশ্যই সেটি কারো না কারো অধিকারে বা আশ্রয়ে থাকবে, মানে অধীনস্থ হয়ে থাকবে, সাবঅর্ডিনেট হয়ে থাকবে। দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখো এক্সাম্পলগুলো কিরকম হতে পারে, দেয়ার আমরা ব্যবহার করতে পারবো কি পারবো না, এই টেস্ট বা পরীক্ষাটা আমরা নিজেরাই করতে পারি। সব বাক্যের ইংরেজিতে তো আর দেয়ারকে আনা যাবে না, কাজেই আমাদের শর্ত বা কন্ডিশনগুলো মিলিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। দেখো 1 নম্বরে বলা হয়েছে আমাদের গ্রামে একটি বড় আম গাছ ছিল। আমাদের গ্রামে একটি বড় আম গাছ ছিল। তুমি যদি এখন সাবজেক্ট বের করার জন্য কে দিয়ে প্রশ্ন করো কে ছিল, উত্তর কিন্তু আমরা পাচ্ছি না এই বাক্যে। কিন্তু যদি বলি কি ছিল, তাহলে কিন্তু পাচ্ছি। কি দিয়ে উত্তরটা পাওয়া যাচ্ছে, একটি বড় আম গাছ, কি দিয়ে পাওয়া যাচ্ছে। আর আমরা কিন্তু এটাও শিখেছি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে বের হয় অবজেক্ট। তাহলে আমরা কি দিয়ে যেটা উত্তর বের করলাম একটি বড় আম গাছ, তাহলে এটাকে বলতে পারি আমরা অবজেক্ট। এবার দেখো ক নাম্বারে কি বলেছিল, কে দিয়ে প্রশ্ন করে দেখো সাবজেক্ট বের হয় কি না, আমরা কিন্তু বের করতে পারিনি। তার মানে ক শর্তটা কিন্তু এখানে মিলে গেছে। অর্থাৎ যেসব বাক্যে সাবজেক্ট বা কর্তা থাকবে না, এই বাক্যে কিন্তু আমাদের কর্তা নেই। একটা শর্ত কিন্তু আমরা মিলাতে পেরেছি। ক্ষয়ে দেখো বাক্যের অবজেক্ট বা কর্মটি কারো অধিকারে বা আশ্রয়ে থাকবে। দেখি এই যে অবজেক্ট আমরা পেলাম একটি বড় আম গাছ, দেখো তো এটা কারো অধিকারে রয়েছে কি না, অবশ্যই অধিকারে রয়েছে। কার অধিকারে রয়েছিল, আমাদের গ্রামের অধিকারে, অন্য কোনো গ্রাম নয়, কারো বাড়িতে নয়, কারো মহল্লাতে নয়, আমাদের গ্রামে। তাহলে এই বড় আম গাছটা আমাদের গ্রামের আশ্রয়ে ছিল, মানে অধীনস্থ ছিল। অতএব বলতে পারি অবজেক্ট, ওই যে শর্ততে বলা ছিল অবজেক্ট কারো না কারো কারো না কারো অধীনে বা আশ্রয়ে অবস্থান করবে। দেখো অবজেক্ট কার অধীনে রয়েছে, আমাদের গ্রামে। তাহলে শর্ত ছিল দুইটা, কয়ে বলেছিল সাবজেক্ট পাওয়া যাবে না, আমরা পাইনি। খ বলেছিল অবজেক্ট কারো অধীনে অবস্থান করবে, দেখলাম একটি বড় আম গাছ আমাদের গ্রামের অধীনে অবস্থান করেছে। অতএব এই বাক্যটার যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে যাব, তখন অবশ্যই সাবজেক্ট হিসেবে আমরা কাকে আনবো, দেয়ার, দেয়ারকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো সাবজেক্ট হিসেবে নিয়ে এলাম আমরা দেয়ার, বসে গেল এখানে দেয়ার। এবার 2 নাম্বারটাকে একটু প্রমাণ করে দেখি যে এখানেও আবার দেয়ার আসে কিনা, নাকি আসবেই না। নিশ্চিত হই। এই জায়গায় একটি শাহী মসজিদ আছে, এই জায়গায় একটি শাহী মসজিদ আছে। বন্ধুরা এখন তোমরাই বলো উত্তরটা আমরা কিভাবে প্রশ্নটা করব, কি দিয়ে না কে দিয়ে। যদি কে দিয়ে করি দেখো তো উত্তর আসে নাকি, না কি দিয়ে আসে, আগে এইটুকু জায়গায় নিশ্চিত হও তোমরা। কেমন করে দেখো, কে আছে, উত্তর কিন্তু নেই। কিন্তু যদি বলি কি আছে, আমরা পাবো একটি শাহী মসজিদ। তাহলে দেখো কি দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে, দ্যাট মিন্স অবজেক্ট ধরা পড়েছে, সাবজেক্ট কিন্তু ধরা পড়েনি। এবার আবার দেখি আরেকটু পেজ আছে, অবজেক্টটা কারো অধিকারে বা আশ্রয়ে রয়েছে কি না সেটা আগে কনফার্ম হই। দেখো একটি শাহী মসজিদ আছে, কোথায় আছে, এই জায়গায়। কার অধিকারে আছে, এই জায়গার অধিকারে আছে শাহী মসজিদ। তাহলে কি হলো, অবজেক্টটা এর অধিকারে বিরাজ করছে। তাহলে শর্ত আবারও দুইটা মিলে গেল। ক নাম্বার শর্ত ছিল সাবজেক্ট থাকবে না, আমরা পাইনি সাবজেক্ট। ক্ষয়ে বলেছিল অবজেক্ট কার অধিকারে অবস্থান নেবে, তাও দেখলাম শাহী মসজিদটা এই জায়গার অধিকারে রয়েছে। অতএব আমরা বলতেই পারি এই বাক্যেও ইংরেজিতে ট্রান্সলেট করার সময় আমরা ব্যবহার করতে পারি দেয়ার।
ক্লিয়ার বন্ধুরা? ক্লিয়ার। আমাদের নিয়ম ছিল, কি নিয়ম ছিল? প্রথমে সাবজেক্টের ইংরেজি করব, তারপরে শেষ থেকে আস্তে আস্তে এগিয়ে আসব, তাহলে আমাদের পারফেক্ট একটা ইংলিশ তৈরি করতে পারবো। দেখো, আমাদের সাবজেক্ট নিলাম আমরা দেয়ার, দেয়ার, এবার পিছনে চলে যাব, আছে ছিল। দেখো, ছিল এই শব্দটা দ্বারা শক্তি সময় খরচ হয়ে যায় এমন কিন্তু মিন করে না। আমরা জানি শক্তি সময় খরচ হয়ে যাওয়া শব্দকেই বলা হয় ভার্ব। তার মানে কি বোঝাচ্ছে? এখানে ভার্ব নেই। তাহলে ভার্ব না থাকলে আমাদের ইংরেজি তো করতেই হবে। তাহলে এই ইংরেজি করার সময় যেহেতু ভার্ব নাই, তাহলে কে হেল্প করবে আমাদের? বি ভার্ব। বন্ধুরা মনে আছে তো বি ভার্ব কোনগুলো? এম ইজ আর, ওয়াজ আর, উইল। তাহলে দেখো ছিল, এটা অতীত বোঝাচ্ছে, অতএব স্বাভাবিক সেন্সই তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আসলে কোন গ্রুপের বি ভার্ব নিব, প্রেজেন্ট পাস্ট নাকি অন্য কিছু। প্রেজেন্ট হচ্ছে এম ইজ আর, পাস্ট হচ্ছে ওয়াজ আর। দেখো এখানে ছিল বলেছে, অতীত বুঝাইছে, তাহলে আমরা কি বলবো এখানে? ওয়াজ অয়ার। এবার দেখো এখানে ওয়াজ নিব নাকি অয়ার নিব, এখানেও একটা প্রশ্ন। প্রশ্নটা দেখো, আমরা কিন্তু সাবজেক্ট হিসেবে ভার্বটা ইউজ করি, কিন্তু এখানে যে সাবজেক্টটা বসেছে সেটা হচ্ছে ডামি সাবজেক্ট, অর্থাৎ এর তো পৃথিবীতে কোনো অর্থই নেই। তাহলে এর উপরে ডিপেন্ড করে ভার্ব কখনো বসতে পারে না। তাহলে কার উপরে ডিপেন্ড করে বসবে এইসব বাক্যে? অবজেক্টের উপরে ডিপেন্ড করে বসবে। একটি বড় আম গাছ, তাহলে সংখ্যায় আম গাছ কয়টা? একটি। তাহলে এক বচনে কি বসে? ওয়াজ বসে, অয়ার বসবে না। অবজেক্টটা যদি বহু বচন হতো তাহলে আমাদের অয়ার আসতো। অতএব তাহলে কি বলবো আমরা? দেয়ার ওয়াজ। শেষ থেকে আসি, তাহলে ছিল আউট, ছিল শেষ হয়ে গেল। একটি বড় আম গাছ, আ বিগ ম্যাঙ্গো ট্রি। বিগ ম্যাঙ্গো ট্রি। আমাদের গ্রামে, শেষ থেকে আসছি, দেখো গ্রামে, আমরা তো জানি গ্রাম ইংরেজি ভিলেজ, কিন্তু এখানে আছে গ্রামে, একার একটা দেওয়া আছে। তাহলে একার দিয়ে কি বোঝা যাচ্ছে? মধ্যে বা ভিতরে। আম গাছটা কোথায় ছিল? গ্রামের মধ্যে, মধ্যে বা ভিতরে। মধ্যে বা ভিতরের ইংরেজি হচ্ছে ইন। তাহলে আমরা আগে একারটাকে ঝামেলা মুক্ত করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইন। এবার থাকলো ভিলেজ। কাদের ভিলেজ? আমাদের ভিলেজ, আওয়ার ভিলেজ। our village, there was a big mango tree in our village. There was a big mango tree in our village. আমাদের গ্রামে একটি বড় আম গাছ ছিল। জাস্ট সেম সেম ভাবে করো, তোমরা এখন নিজেরাই পারবে মনে হয় আমার, এটা আমার আত্মবিশ্বাস। দেয়ার, আছে, আছে, তাহলে এখানেও ভার্ব নেই, শক্তি সময় খরচ হয়ে যাচ্ছে এমন কোনো শব্দ নাই। তাহলে কে হেল্প করবে আমাদের? বি ভার্ব হেল্প করবে। বি ভার্ব এম ইজ আর আসবে না ওয়াজ ওয়ার আসবে? এর আগে ছিল, সেজন্য আমরা নিয়েছি ওয়াজ ওয়ার। এবার আছে মানে বর্তমান, এবার নেব আমরা এম ইজ আর। এখন প্রসঙ্গ হচ্ছে যে এম বসাবো না ইজ বসাবো না আর বসাবো। বন্ধুরা একটা কথা মনে রাখবা তোমরা, দেয়ার হচ্ছে ডামি সাবজেক্ট, এম কখনো ডামি সাবজেক্টে বসে না। প্র্যাকটিক্যাল সাবজেক্ট মানে বাস্তব কর্তার ক্ষেত্রে এম বসে। তাহলে এম স্বভাবতই দেয়ারের ক্ষেত্রে বসছে না। বাকি অপশন থাকলো আমাদের দুইটি, একটি ইজ একটি আর, জাস্ট সেম এর আগেরটার মতো। চলে যাও, ইজ বসাবো না আর বসাবো, এটা তো ডামি সাবজেক্ট, একে কেন্দ্র করে বা এর উপর ভিত্তি করে, এর উপর নির্ভর করে এটা বসবে না। বসবে কার উপর? অবজেক্টের উপর ভিত্তি করে। অবজেক্ট সংখ্যায় কয়টা? একটি। তাহলে একটি শাহী মসজিদ, আমরা এখানে তাহলে কি নিব? ইজ নিব। যদি বহু বচন হতো, শাহী মসজিদ যদি অনেকগুলো হতো, তাহলে আমরা আর নিতাম। তাহলে কি হলো? দেয়ার ইজ, চলে গেল আছে। একটি শাহী মসজিদ, দেয়ার ইজ আ শাহী মস্কো। এই জায়গায় দেখো এবার কিন্তু পাওয়া গেছে অন্ত্যেষ্টিয়। এখানে পাওয়া গেছিল একার, এখানে পাওয়া গেছিল অন্ত্যেষ্টিয়। দুইটাই মিন করে মধ্যে বা ভিতরে। এই জায়গায়, তার মানে কি এই জায়গার মধ্যে, তাহলে মধ্যে বা ভিতরে ইংরেজিটা কি? ইন। বসে গেল আমাদের ইন। বাকি থাকলো দিস প্লেস।
এই জায়গায়, ইন দিস প্লেস। দেখো বন্ধুরা, একদম ক্লিয়ার ট্রান্সলেশন, দেয়ার ইজ আ শাহী মস্কো ইন দিস প্লেস, ইন দিস প্লেস। এক নম্বরটা, দেয়ার ওয়াজ আ বিগ মস্কো অ্যান্ড বিগ ম্যাঙ্গো ট্রি ইন আওয়ার ভিলেজ। ক্লিয়ার বন্ধুরা, এইভাবেই আস্তে আস্তে বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি আমরা খুব ইজিভাবে সমাধান দিতে পারবো। এর ফাঁকে একটা আইটেমের কথা বলি, একটা সিলেবাসের, অর্থাৎ কারেক্ট ফর্ম অফ ভার্বস এইচএসসি সিলেবাসের সেকেন্ড পার্টের কোশ্চেন নাম্বার 5, অথবা কেউ বলে রাইট ফর্ম অফ ভার্ব। দেখো বন্ধুরা, এইখানে যদি আমরা এখন কোশ্চেনটাকে মডিফাই করি, ওয়াজ দিল না, এখানে দিল বি, তাহলে এই যে বি, এটা হচ্ছে কারেক্ট ফর্ম ভার্বের কোশ্চেন স্টাইল দেখাচ্ছি। এখানেও যদি আমাদের ইজ দেয় নাই, এখানে দেওয়া হয়েছে বি। বি ফর বিভার, বিভার কোনগুলো? এমিজার, ওয়াজার। এরা ভবিষ্যতে ব্যবহার হয় না, ব্যবহার হয় কোথায়? বর্তমান আর অতীতে। দেখো, লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে এমিজারে ঢুকবো না ওয়াজারে ঢুকবো তারও একটা সুন্দর প্রমাণ আগেই দেখে নিতে হবে। বাক্যটির মধ্যে কোনো অ্যাডভার্ব অফ টাইম বা সময়সূচক কোনো বিশেষণ দেওয়া আছে কিনা, ক্রিয়া বিশেষণ দেওয়া আছে কিনা, অথবা সময় উল্লেখ করা আছে কিনা। সেটা যখনকারই সময় হোক না কেন, দেখতে হবে সময় উল্লেখ করা আছে কিনা। যদি সময় উল্লেখ করা না থাকে, তাহলে অল টাইমস মানে সব সময় আমরা সেটাকে বর্তমান বিবেচনা করব। তাহলে বর্তমান, দেখো এই বাক্যের মধ্যে কোনো সময় উল্লেখ করা নাই, দ্যাট মিনস ইট ইজ কল্ড আ প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল বলা হয়। তাহলে আমরা বিভার্ব হিসেবে কি নিব? এমিজার। একটা কথা তো মনেই থাকলো, দেয়ারের পরে এম বসতে পারে না, কারণ দেয়ার ডামি সাবজেক্ট। থাকলো বাকি ইজ এবং আর। এখানে ইজ এবং আর, এই যে জিনিসটা থাকলো, ইজ নেব না আর নেব আমরা। এই যে অবজেক্ট আছে সিঙ্গুলার এক বচন, তাহলে এখানে কি নেব? ইজ। আর যদি বহু বচন হয় তাহলে নেব আর। সিম্পল হিসাব। 2 নম্বরে দেখো, সেম সেম জিনিস, এখানে কোনো টাইম উল্লেখ করা নেই। তাহলে টাইম যেহেতু উল্লেখ করা নেই, তাহলে কি বুঝবো আমরা? এটা বর্তমান, মানে এম ইজ আর, এম আসবে না, থাকলো ইজ আর। অবজেক্ট কি আমাদের এক বচন, তাহলে অ্যান্সার পাবো এখানে ইজ। ওকে বন্ধুরা, এখানে ইজ, এখানেও ইজ। এটা ইংরেজির ক্ষেত্রে, কিন্তু যদি এখানে দেওয়া থাকতো ওয়ান্স এ টাইম, এক সময়, ইন পাস্ট অতীতে, লং অ্যাগো অনেক আগে, এরকম যদি থাকতো, তাহলে কিন্তু এটার অ্যান্সারটা হতো ওয়াস। ওকে বন্ধুরা, ক্লিয়ার? ক্লিয়ার। এত সুন্দর সুন্দর ভিডিও, শুধু তোমাদের অনুপ্রেরণাই আমার এই পথ চলা শুরু হয়েছে। আশা রাখি তোমাদের এই অনুপ্রেরণা, ভালোবাসা অব্যাহত থাকবে আমার প্রতি, এবং নিকট আত্মীয়, বন্ধু বান্ধব, পরিজনদের কাছে এই ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করতে বলবা। ওকে বন্ধুরা, আচ্ছা, এই ফাঁকে আমরা আরও একটা কথা বলে দেই। দেয়ার, এই দেয়ার শব্দটি বাক্যের যে কোনো জায়গায় অবস্থান নিতে পারে, মানে যে কোনো জায়গায় বসতে পারে। তোমরা শুধু লাস্ট একটা কথা মনে রাখবা, দেয়ার শব্দটা সাবজেক্টের পজিশন ছাড়া, মানে সাবজেক্টের জায়গাটি ছাড়া যে কোনো জায়গায় বসুক না কেন, এই দেয়ারের বাংলা অর্থ হবে সেখানে। কিন্তু দেয়ার যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে, তখন এর কোনো বাংলা অর্থ থাকবে না। তাই দেয়ার সাবজেক্ট আছে এমন বাক্যগুলোকে বাংলায় অনুবাদ করতে হয় শেষ থেকে। ওকে বন্ধুরা? ওকে। তাহলে দেয়ার যখন সাবজেক্টের পজিশন ছাড়া অন্য জায়গায় বসবে, তখন এর পার্টস অফ স্পিচটা হবে অ্যাডভার্ব, বাংলা অর্থ হবে সেখানে। আর যখন সাবজেক্ট হিসেবে বসবে বা কাজ করবে, তখন তার নাম হবে ডামি সাবজেক্ট, বাংলা অর্থ হবে ছদ্মবেশী কর্তা বা মুখোশধারী কর্তা, যে শুধু সাবজেক্টের প্রক্সি বহন করে, যে হ্যাঁ এই বাক্যে ভাই সাবজেক্ট নাই, আমি আছি সাবজেক্ট হিসাবে, আমাকে যা বলার বলেন, মূল সাবজেক্ট এখানে নেই। অতএব বন্ধুরা, ক্লিয়ার আজকের আলোচনাটা? অবশ্যই ক্লিয়ার। থ্যাঙ্কস।